এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। রেডিওতে গান শুনছেন দাদি। টিপটিপ বৃষ্টিতে মুড়িমাখা খেতে খেতে গানটা শুনতে বেশ লাগছে। এর মধ্যেই আন্টির ফোনের কর্কশ আওয়াজ সবার মুড নষ্ট করে দিল। দাদি বিরক্ত হয়ে বললেন, মরার ফোনটা আসার আর টাইম পাইল না। ফোনের ডায়ালে নাম দেখেই আন্টি রেডিও বন্ধ করতে বললেন তাকে, কারণ প্রান্ত ভাইয়ার মা ফোন দিয়েছেন। আন্টির বলতে দেরি, দাদির রেডিও অফ করতে দেরি হল না। ছেলেপক্ষের সব বিষয়েই তিনি প্রচণ্ড সচেতন বলা যায়। ফোন রিসিভ করে আন্টি কুশল বিনিময় করে হুহা করলেন কিছুক্ষণ। তার মুখ দেখে মনে হল সিরিয়াস কোনো বিষয়ে কথা হচ্ছে। একটু পর ফোন রেখে আমাদের দিকে তাকালেন। সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছি তার থেকে ঘটনা কি শোনার জন্য। ওরা কয়েকদিনের মধ্যেই এঙ্গেজমেন্ট করে রাখতে চায়। সামনের সপ্তাহে নাকি ব্যবসার কাজে বাবার সাথে বিদেশ যাবে দুই ভাই, বেশ কিছুদিন সেখানে থাকতে হবে। তারপর দেশে ফিরে একবারে বিয়ের দিনক্ষণ ঠিক করবে। তাই আগেভাগেই বাগদান সেরে নিতে চাচ্ছে ওরা। সব শুনে দাদি ও আঙ্কেল রাজি হয়ে গেলেন। রাইসার থেকে জিজ্ঞেস করলেন তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট হওয়ায় ওর কোনো আপত্তি আছে কি না। কিন্তু তারা জানেন না যে ওর কাছে এটা যেন মেঘ না চাইতেন বৃষ্টির মতো। তাই সে লাজুক মুখে বিনা বাক্য ব্যয় রাজি হয়ে গেল। কনে রাজি হওয়ার পর আন্টি ফোন দিয়ে জানালেন বেআইনদের। দুই পক্ষ মিলে ঠিক করা হলো 3 দিন পর আংটি পরানো হবে। সিদ্ধান্ত ফাইনাল হওয়ার পর বড়রা চিন্তায় পড়ে গেল এই অল্প দিনে কি আয়োজন করবে, আর আমরা ছোটরা প্ল্যান করতে লাগলাম কিভাবে মজা করা যায়। তার মধ্যে আমার খুশি যেন একটু বেশি, কারণ এই প্রথম আমার কাছের কোনো মানুষের বিয়ে খাব। সেই যে ছোটবেলায় আন্টির সাথে এখানে চলে এসেছি, তারপর থেকে তো নিজের কোনো আত্মীয়র সাথে কোনো ধরনের যোগাযোগই নেই বলতে গেলে আমার। তারা কে কোথায় আছে, কেমন আছে, আমাকে আদৌ মনে রেখেছে কি না আমি তার কিছুই জানি না। এই জীবনে কোনোদিন জানবো কি না কে জানে। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, আংটির দোকানে এসেছি বরের জন্য আংটি কিনতে। আন্টি এসব ক্ষেত্রে ভালোই শৌখিন বলা চলে, তাই তো নিজের মেয়েকেও সাথে এনেছেন তার জামাইয়ের জন্য আংটি পছন্দ করতে। কয়েক মিনিট ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ডিজাইন দেখছিলাম আমি আর রাইসা। কোনো ডিজাইনই তেমন একটা পছন্দ হচ্ছিল না। যেটা একটু ভাল লাগছে রাইসা আন্টির চোখ ফাঁকি দিয়ে ছবি তুলে পাঠাচ্ছে প্রান্ত ভাইয়াকে। তবে রাইসার রিয়াকশন দেখে বোঝা গেল আংটিগুলো ভাইয়ারও পছন্দ হচ্ছে না। হতাশ হয়ে আমরা পুনরায় আংটি খুঁজার মিশন শুরু করলাম। খুঁজতে খুঁজতেই দোকানদারের পিছনের ডিসপ্লেতে রাখা একটি মাঝারি সাইজের সলিড আংটি আমার মনে ধরল। সিম্পল আছে, পরলে স্মার্টও লাগবে। রাইসাকে গুথা দিয়ে ওই আংটিটা দেখালাম, ও সায় জানিয়ে দোকানদারকে ওটা নামিয়ে দিতে বলল। তারপর এই আংটির ছবি তুলে প্রান্ত ভাইয়াকে পাঠানো হল। উনি মেসেজের রিপ্লাই না দিয়ে হঠাৎ ফোন দিলেন। তার কল দেওয়া দেখে ভরকে গেলাম আমরা দুজন, কারণ পাশেই আন্টি বসে আছেন। কল কেটে দিয়ে কোনোরকম ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে দোকানের বাইরে আসলাম আমরা। রাইসা কল ব্যাক করতেই ফোন ধরলেন ভাইয়া। ওর একদম কাছে দাঁড়িয়ে থাকায় ফোন থেকে প্রান্ত ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম আমি। এইবারের আংটিটা ভালো, আমার পছন্দ হয়েছে। ভাইয়ারও ভালো লেগেছে ডিজাইন। এটাই সিলেক্ট করতে বলল ও আমায়। যাক, একটা সুন্দর আংটি পছন্দ করেছ অবশেষে। তোমার পছন্দ হয়েছে শুনে শান্তি পেলাম। তবে তোমার পছন্দ না হলেও আমি এটাই নিতাম, কারণ এতক্ষণ ধরে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছি। ক্লান্ত স্বরে বলল রাইসা। এটাই নেও। আমার ভাইয়ের মতো চুজি মানুষের পছন্দ হয়েছে, তাহলে বুঝতে হবে জিনিসটা আসলেই ভালো। গুড জব রাইসা, থ্যাংক ইউ।
তবে এই আংটি পছন্দ করার ক্ষেত্রে আমার চেয়ে তুরফার হাত বেশি। ওই খুঁজে বের করেছে এই ডিজাইন। হেসে বলল রাইসা। ও তাই বলো? এজন্যই আমি ভাবছিলাম তোমার চয়েস এত ভালো হলো কবে থেকে। তুরফাকে থ্যাঙ্কস দিও আমার পক্ষ থেকে এই সুন্দর আংটি খুঁজে বের করার জন্য। রাইসাকে খেপানোর জন্য বললেন প্রান্ত ভাইয়া। তার কথা শুনে হাসি পেল আমার হাসি দেখে রাইসা চোখ পাকিয়ে তাকালো। তাই না? এখন তো আমার চয়েস খারাপই লাগবে তোমার। অবশ্য ঠিকই বলেছ, আমার চয়েস খারাপ না হলে তোমাকেই বা কেন পছন্দ করতাম। ব্যাস শুরু হয়ে গেল ওদের খুনসুটি। আমি তাকিয়ে হাসলাম ওদের দিকে। আংটি কিনে বাসায় যেয়ে জোরে সোরে শুরু করলাম সবাই মিলে এঙ্গেজমেন্টের প্রস্তুতি। অবশেষে আজকে সন্ধ্যায় ওদের আংটি পরানো হবে। গত 2 দিন সবার উপর দিয়ে বেশ ধকল গিয়েছে। প্রচুর কাজ করেছি সবাই মিলে, একসাথে রান্না করেছি আরও কত কি। আজ সকাল থেকেই বাসায় মেহমান আসতে শুরু করেছে। রাইসার আত্মীয়স্বজনরা আসছেন এক এক করে। একসাথে ছোট বড় সমবয়সী কাজিনদের পেয়ে আমাদের আড্ডা জমে ক্ষীর। বেশ হৈহুল্লোড় করছি সবাই একসাথে। দুপুর পার হতেই আন্টি মেয়েদের রেডি হওয়ার জন্য তাড়া দিলেন। রাইসাকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়ে এসেছে। আমরা বাকি মেয়েরাও নিজের মতো করে একসাথে রেডি হব। রাইসা লেহেঙ্গা পরবে আর আমরা মেয়ে কাজিনরা সবাই সারারা পরব ঠিক করেছি। সবার রেডি হতে হতেই বিকেল পার হয়ে গেল। এতক্ষণে পুরো বাড়ি মেহমানে গিজগিজ করছে। আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম রাইসাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা লোক ফুলের ডালা নিয়ে যাচ্ছিল। ডালায় এতগুলো ফুল যে তার চেহারাই দেখা যাচ্ছে না। তাকে সাইড দেওয়ার জন্য আমি যেদিক দিয়ে যেতে ধরি লোকটিও সেদিকেই যায়। আমি বামে গেলে উনিও বামে যাচ্ছেন, ডানে গেলে উনিও ডানে যাচ্ছিলেন। যদিও ভুলবশত তার সাথে আমার দিক মিলে যাচ্ছিল, তবুও বেশ বিরক্ত লাগলো আমার। 1 মিনিট দাঁড়ান, হয় আমি আগে যাই না হয় আপনি আগে যান, নয়তো আমাদের কারোই যাওয়া হবে না। ইতস্তত হেসে বললাম আমি। আমার কথা শুনে লোকটা ডালা সরালেন তার মুখের সামনে থেকে। তাকে দেখে অবাক হয়ে গেলাম আমি। রায়হান ভাইয়া, অর্থাৎ রাইসার আপন ভাই, যে কিনা অফিসের কাজে ঢাকার বাহিরে থাকেন বেশিরভাগ সময়ে। বুঝলাম আজ বোনের এঙ্গেজমেন্ট উপলক্ষে এসেছেন বাসায়। আরে তুরফা, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমায়। উজ্জ্বল হেসে বললেন। আমি ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন আর বাসায় কখন আসলেন? অবাক হয়ে। আর বলো না, আসছি ঘন্টা 2 হলো, কিন্তু এসে যে রেস্ট নিব তার উপায় নাই। কনের ভাই বলে কথা, বাসায় আসতেই কাজে লাগিয়ে দিয়েছে মা আমায়। হতাশ মুখে বললেন। তার মুখের অভিভঙ্গি দেখে আমার খুব হাসি পেল। মুখ টিপে হাসলাম আমি। খেয়াল করলাম উনি আপাদমস্তক দেখলেন একবার আমায়। বাহ, রেডি হয়ে গেছো তুমি? ভালো করেছ। এই ড্রেসে খুব সুন্দর লাগছে তোমাকে। ধীর গলায় উনি একদৃষ্টিতে চেয়ে রইলেন কিছুক্ষণ আমার দিকে। তার এভাবে তাকিয়ে থাকায় কিছুটা অস্বস্তি লাগছিল আমার, তাই কোনোরকম তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম তার থেকে। চলে এলাম রাইসার রুমে। ওকে দেখে আমার চোখ জুড়িয়ে গেল। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে আমার বোনটাকে। আমাকে দেখে লাজুক হাসল ও। আজকে তো মনে হচ্ছে দুলাভাইয়ের মাথা হ্যাং হয়ে যাবে। তোকে দেখার পর বিয়ের ডেট এগিয়ে আনলেও আমি অবাক হব না। ওকে জড়িয়ে ধরে। তাই না? শুধু আমাকে দেখেই সবার মাথা হ্যাং হয়ে যাবে? তাহলে তোকে দেখে ছেলেরা কি করবে?
এই হালকা সাজেই তোকে যা মারাত্মক লাগছে বোন, কেউ যদি আজ তোর জন্য বিয়ের প্রস্তাব দেয় তাতে আমিও অবাক হব না। আমার দিকে চোখ টিপ মেরে বলল। ওর কথা শুনে আমি চোখ পাকিয়ে তাকালাম, তারপর কিছু বলার আগেই আন্টি এলেন রুমে। আমাদের রেডি দেখে প্রসন্নচিত্তে হেসে মাশাল্লাহ বললেন। আন্টির থেকে জানলাম ছেলেপক্ষ এসেছে। বাইরে তাদের আপ্যায়ন চলছে এখন। একটু পর আমাদের ডাকলে যেন আমরা সব কাজিনরা মিলে রাইসাকে নিয়ে বাহিরে যাই। আন্টি রুম থেকে বের হতেই বাকি কাজিনরা এসে ঢুকল। সবাই সমস্বরে উল্লাস করল আর খেপাতে লাগল রাইসাকে। সেই সাথে ছেলেপক্ষের মধ্যে কোনো ক্রাশ খাওয়ার উপযোগী ছেলে পাওয়া গেলে তাকে কিভাবে পটাতে হবে এটা নিয়েও আলোচনা চলছিল সিনিয়র কিছু আপুর মধ্যে। তাদের প্ল্যানিং দেখে যেমন অবাক হচ্ছিলাম আমি, তেমনিভাবে মজাও লাগছিল শুনতে। রাইসাকে নিয়ে প্রান্ত ভাইয়ার পাশে স্টেজে বসিয়ে দিলাম আমরা। ছাদে খুব সুন্দর আয়োজন করা হয়েছে আংটি ববলের জন্য। তার মধ্যে আজকে আকাশ পরিষ্কার হওয়ায় সবাই চিন্তামুক্ত। উপস্থিত সবাই ওদের জুটির প্রশংসা করল। একসাথে ভালো মানিয়েছে ওদেরকে। আন্টি একা হাতে সব কাজ সামলাচ্ছিলেন দেখে আমি কাজিনদের কাছ থেকে সরে তার কাছে গেলাম। আন্টিকে কিছু বলার আগেই প্রান্ত ভাইয়ার মা বাবা এলেন তার সাথে কথা বলতে। তাদের দেখে বুঝলাম দুই ছেলে কেন এত সুন্দর। এই বয়সেই বাবা মা এত স্মার্ট। এজন্যই বোধহয় ছেলেগুলো একদম ওইরকমই হয়েছে তাদের। আরে বেআইন, কি দরকার ছিল এত কষ্ট করে সব আয়োজন করার জন্য? আমরা কমিউনিটি সেন্টারেই করতে পারতাম অনুষ্ঠান। না না, কোনো অসুবিধা হয়নি আমাদের। বরং আমরা উল্টো খুশি হয়েছি নিজের মেয়ের জন্য নিজ হাতে সব কাজ করতে পেরে। হাসিমুখ বললেন আন্টি। আচ্ছা, আপনার বড় ছেলে যে এলো না বেআইন, ও কখন আসবে? প্রসঙ্গ পাল্টে পূর্ণ ভাইয়ার কথা জিজ্ঞেস করলেন আন্টি। পূর্ণ অফিস থেকে ফেরার পথে আমাদের ছোট মেয়েকে পার্লার থেকে নিয়ে আসবে। ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই ছেলেটা আমাদের কাজপাগল বুঝলেন, ভাবি। সারাদিন অফিসের কাজেই ব্যস্ত থাকে, বিয়ের জন্য রাজিও হয় না। ওকে নিয়ে যে কি করব আমি? পূর্ণ ভাইয়ার মায়ের কথা শুনে অবাক হলাম আমি। তাদের একটি মেয়েও আছে? এটা তো বলেনি রাইসা। যাই হোক, ওর ননদ থাকতেই পারে। আমার কি? হঠাৎ দেখি প্রান্ত ভাইয়ার বাবা আমার দিকে তাকিয়ে আছেন। মনে হয় কিছু বলবেন। আমার ধারণাকে ঠিক প্রমাণ করে কিছুক্ষণ পর তিনি আন্টিকে বললেন, এই মেয়েটা কে, ভাবি? আপনাদের আত্মীয়? সেদিন আপনাদের বাসায় এসে তো দেখিনি। আঙ্কেলের প্রশ্ন শুনে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। যখনই কেউ আন্টিদের কাছে আমার পরিচয় জিজ্ঞেস করে তখন আমার খুব খারাপ লাগে। আন্টি যদিও খুব সুন্দর করে আমাকে তাদের মেয়ে পরিচয় দেন, তবুও আমার খারাপ লাগে। আলাদাভাবে কি কোনোদিন নিজের আসল পরিচয় হবে আমার? আন্টি কিছু বলার আগেই হইচই শুনতে পেলাম আমরা। এগিয়ে যেয়ে দেখি পূর্ণ ভাইয়া এসেছেন। অফিস থেকে আসলেন সেটা তার ফর্মাল গেটআপ দেখে বোঝাই যাচ্ছে। পাশে দাঁড়িয়ে একটি সুন্দর মেয়ে। বয়স বেশি না, আমার চেয়ে ছোট হওয়ার কথা। বুঝলাম এটা উনার বোন হবে। আমি এগিয়ে রাইসার কাজিনদের সাথে যোগ দিলাম। ফিসফিস শুনলাম দুই আপুর মধ্যে, এই তোরা কেউ নজর দিবি না, বুঝেছিস? এই হ্যান্ডসাম এখন আমার ক্রাশ। পূর্ণ ভাইয়ার দিকে ইশারা করে ছোটদের হুঁশিয়ার করে দিলেন কাজিন দলের সিনিয়র সামা আপু। এটা ঠিক না আপু, এই রকম কিছু তো আমাদের প্ল্যানে ছিল না। অভিযোগ করল ছোটরা। ছিল না তো কি হয়েছে? এখন তাকে দেখে আমি প্ল্যান চেঞ্জ করেছি। সবার আগে তার নাম জানতে হবে, তারপর কথা বলার চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে নাম জানব বুঝতে পাচ্ছি না। পূর্ণ, আস্তে করে বললাম আমি। আমার কথা শুনে সবাই চমকে আমার দিকে তাকালো।
আমি তাকে চিনি কি না জিজ্ঞেস করতে লাগলো। আমি মাথা নাড়তেই ঘিরে ধরল ওরা আমায়। তবে আমি বেশি কিছু বললাম না, শুধু এইটুক বললাম যে উনি পাত্রের বড় ভাই, তাই নাম শুনেছি। সামা আপু আমার উপর খুব খুশি হলেন। এখন পূর্ণ ভাইয়ার সাথে কোনো বাহানায় কথা বলবেন ভাবতে লাগলেন। তাদের প্ল্যান শুনতে শুনতেই আন্টির গলা শুনলাম। অর্থাৎ আমার ডাক পড়ল কাজের জন্য, তাই পূর্ণ ভাইয়াকে আপু কিভাবে পটাবে না শুনেই যেতে হলো। আন্টিকে হেল্প করে হেলেদুলে ছাদের দিকে আসছিলাম আমি। হঠাৎ ওড়নায় টান পোড়ায় সিঁড়ি থেকে পড়ে যেতে ধরলাম আমি। রেলিং ধরে কোনোমতে নিজেকে বাঁচিয়ে পিছনে ফিরে দেখি আমার ওড়নার উপর পা দিয়ে আটকে রেখেছেন পূর্ণ ভাইয়া। উনাকে দেখে মেজাজটা তিরতির করে বেড়ে গেল আমার। আবারও তার জন্যই পড়ে যেতে ধরেছিলাম আমি। কিন্তু উনি ড্যাম কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছেন অন্যদিকে, যেন কিছু জানেনই না কি হচ্ছে এখানে। উনার ভাব দেখে কিছু না বলেই ওড়না টান দিয়ে উপরে উঠতে যাচ্ছিলাম, কিন্তু আশ্চর্য, ওড়নার উপর থেকে পাই সরাচ্ছেন না উনি। ভারী বেয়াদব তো লোকটা, উনাকে ভালোমন্দ শোনাতেই হবে আজকে। মনে মনে এসব ভাবতেই দেখি আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছেন উনি। তার চাহনি দেখে আমি অবাক হলাম। এভাবে রেগে তাকিয়ে আছেন কেন? আজব তো, কি করেছি আমি? ভ্রু কুঁচকে পূর্ণ ভাইয়ার সামনে দাঁড়িয়ে আছি। কিছু না বলেই অযথা আটকে রেখেছেন তিনি। এর মধ্যেই খেয়াল করলাম উনি আস্তে করে পা সরালেন আমার ওড়নার উপর থেকে। এতক্ষণ ধরে এটারই অপেক্ষায় ছিলাম আমি। তাই দ্রুতবেগে মাটি থেকে ওড়নার অংশ তুলে নিয়ে চলে যেতেই উনি তড়িৎ গতিতে আমার সামনে এসে দাঁড়ালেন। হঠাৎ করে তাকে নিজের সামনে দেখে ভয় পেয়ে আমি রেলিংয়ের দাঁড় ঘেঁষে দাঁড়ালাম। উনার রাগভরা মুখ যেন আমাকে সিগন্যাল দিচ্ছে তার সামনে থেকে পালানোর জন্য। সাইড দিয়ে পালানোর চেষ্টা করতেই উনি হাত ধরে আটকালেন আমায়। তার শক্ত মুঠোয় ছটফট করতে লাগল আমার ছোট্ট হাত। কিন্তু উনি সেদিকে ভ্রুক্ষেপ না করে চোখ রাঙিয়ে থামালেন আমায়, তারপর আস্তে করে হাত ছেড়ে দিলেন। হাফ ছেড়ে বাঁচলাম যেন আমি। তবুও শান্তি পেলাম না, কারণ আমি না পারছি পালাতে, না পারছি নড়তে। কি বিশ্রী একটা অবস্থায় ফেসে গেছি এই লোকটার সাথে। হঠাৎ আমার মনে চিন্তা হলো, কেউ যদি আমাদের এইভাবে দেখে তবে কি মনে করবে? আশেপাশে তাকিয়ে দেখলাম, না কেউ নেই এদিকটায়। সবাই হয় ছাদে না হয় নিচে ব্যস্ত যে যার মতো। যদিও আমাদের মধ্যে যথেষ্ট দূরত্ব রেখেই দাঁড়িয়েছেন উনি, কিন্তু তাও এভাবে দুজন মানুষকে একাকী দেখলে স্বাভাবিকভাবেই উল্টাপাল্টা ভাবতে পারে মানুষ। আমি তো তাহলে ভরা সন্ধ্যায় বিয়েবাড়িতে বদনাম হয়ে যাব। হায় হায়, সমস্যা কি তোমার? আমার ভাবনার মাঝেই রাগী গলায় দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলেন উনি। তার প্রশ্ন শুনে তাজ্জব বনে গেলাম। নিজেই আমাকে অযথ রাগ দেখিয়ে আটকে রেখে আবার নিজেই জানতে চাচ্ছে সমস্যা কি। মনে প্রশ্ন উকি দিল, আচ্ছা উনার কি মাথার তার ছিঁড়া আছে নাকি দুই একটা? কথা বলছো না কেন, স্টুপিড? কি সমস্যা তোমার আমাকে বলো। তার কথা শুনে রেগে গেলাম আমি। প্রথমত আমাকে স্টুপিড বললে আমি কোনো কথাই বলবো না। আর দ্বিতীয়ত আপনি কিসের সমস্যার কথা বলছেন আমি কিছুই বুঝতে পাচ্ছি না। সমস্যাটা তো আপনার মাথায় আছে বলেই মনে হচ্ছে আমার। নয়তো আমাকে অযথা আটকে রাখবেন কেন এইভাবে? শাট আপ। তোমাকে শখ করে আটকে রাখার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার, বুঝেছ? তোমার জন্য যে একটু আগে আমার হয়রানি হতে হলো সেটার দায়ভার তুমি ছাড়া আর কে নিবে বলো? উনার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমার জন্য উনার হয়রানি হয়েছে? মানেটা কি? আমি তো কিছুই করিনি। কিন্তু উনার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে সত্যি কথাই বলছেন তিনি। তাই গোলগোল চোখে অবাক হয়ে উনাকে জিজ্ঞেস করলাম, আমি না সত্যিই বুঝতে পাচ্ছি না আপনি কিসের কথা বলছেন।
আর কিছু হলেও আই প্রমিস আমি কিছুই জানি না, আর আমি ইচ্ছা করে কিছুই করিনি। ভয় ভয়। যাক, ফাইনালি লাইনে এসেছ। তবে কাজটা তুমি ঠিক করনি। ছোট মানুষ আছো, ছোট মানুষের মতোই থাকবে। যাকে তাকে আমার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে না আর কখনো, বুঝেছ? কড়া চোখে ধমক দিলেন আমায়। চোখ পিটপিটিয়ে তাকিয়ে রইলাম উনার দিকে। আমি আবার কাকে তার ইনফরমেশন দিয়েছি? কয়েক মুহূর্ত মাথা খাটাতেই মনে হলো সামা আপুর কথা। হ্যাঁ, আমি তো উনাকে বলেছিলাম পূর্ণ ভাইয়ার কথা। তার মানে নিশ্চয় উনিই বলে দিয়েছেন। ধুর, কাজটা মোটেও ঠিক করল না আপু। পূর্ণ ভাইয়াকে পটাতে পারলেন না বুঝলাম, তাই বলে আমাকে এভাবে ফাঁসিয়ে দেওয়ার কোনো মানে হয়? ধরা পড়া চোরের মতো মাথা চুলকে ইতস্তত হাসলাম তার সামনে। কিন্তু আমার হাসি তার গম্ভীর ভাবমূর্তির বিন্দুমাত্র পরিবর্তন ঘটাল না। উনি একইভাবে চোখ পাকিয়ে আছেন আমার দিকে। তবে আমার মনে চলছে অন্য কথা। সামা আপু ঠিক কি করেছেন যার কারণে পূর্ণ ভাইয়াকে হয়রানি হতে হলো? জানার লোভ সামলাতে পাচ্ছি না, আবার ভয় তাকে কিছু জিজ্ঞেসও করতে পাচ্ছি না। এমনিতেই রেগে আছেন, না জানি আবার কখন ধমক দেন। তবে বেশিক্ষণ চুপ থাকতে পারলাম না আমি। কৌতূহলের বশে চকচকে দৃষ্টিতে এক পর্যায়ে জিজ্ঞেস করেই ফেললাম, আপু কি করেছে উনার সাথে? ভেবেছিলাম হয়তো বলবেন না আমায়, না হয় রেগে কিছু শোনাবেন, কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি বলতে শুরু করলেন, আমার ভাইবোনদের সাথে কথা বলছিলাম স্টেজের পাশে। তখন তোমার ওই গুণধর কাজিন এসে গায়ে পড়ে কথা বলতে শুরু করল আমার সাথে। প্রথমে ভাবলাম বিয়েবাড়িতে খোঁজখবর অনেকেই নেয়, তাই ভদ্রভাবে এড়িয়ে যাচ্ছিলাম ওকে। সারা নাকি যেন নাম ছিল ওর। সামা। আমি শুধরে দিলাম উনাকে, কিন্তু বিনিময়ে উনার তীক্ষ্ণ রাগী দৃষ্টি ছাড়া কিছুই পেলাম না। হ্যাঁ, সামা। নাম যাই হোক, কিন্তু মেয়েটা খুব নাছোড়বান্দা। তুমি ওকে আমার কথা বলে একদম ঠিক করনি। আমি বরের বড় ভাই হয়েও কেন এখনো বিয়ে করিনি? আবার আমি কাউকে ভালোবাসি কিনা, ওকে দেখতে ভালো লাগছে কিনা, ওর সাথে প্রেম করব কিনা, এগুলো পর্যন্ত জিজ্ঞেস করছিল আমাকে। সোজা কথায় যাকে ফ্লার্টিং বলে ভাবা যায়। উফ, ডিসগাস্টিং। প্রচণ্ড বিরক্তি নিয়ে শেষ করলেন পূর্ণ ভাইয়া। উনার মুখ দেখে আর সামা আপুর কর্মকাণ্ড কল্পনা করে আমার ভেতর হাসির বন্যা বয়ে যাচ্ছিল। অনেক কষ্টে ঠোঁট টিপে নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু তার চোখ এড়াতে পারলাম না। চোখ পাকিয়ে তাকিয়ে থাকলেন উনি আমার দিকে। স্টপ লাফিং। এখানে হাসার মতো কিছু বলিনি আমি তোমায়। তুমি জানো আমার কাজিনরা আমাকে কতটা সম্মান করে? ওদের সামনে কখনো এইরকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়নি আমায়। আর আজ তোমার জন্য ওরা আমাকে খেপানোর সুযোগ পাচ্ছে, আমাকে দেখতেই হাসাহাসি করছে। এটাকে কোনো দিক দিয়ে ফানি মনে হচ্ছে তোমার কাছে? রেগে। তার কথা শুনে আমার আরও বেশি হাসি পেল, কিন্তু তার সামনে সেটা প্রকাশ করলাম না। আরে বাবা, কাজিনরা খেপাতেই পারে, রাগাতেই পারে। এটাই তো কাজিনো ধর্ম। কিন্তু এই সামান্য বিষয় নিয়ে লোকটা এত রেগে যাবে আমি ভাবতেও পারিনি। এত গম্ভীর কি কেউ হয়? পূর্ণ ভাইয়া পারেনও বটে। তবে যাই হোক, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না উনার সাথে। যে কোনো মুহূর্তে কেউ আসতে পারে আর দেখে ফেলতে পারে আমাদের। তাই আমি কিছু বুঝে উঠার সুযোগ না দিয়েই হঠাৎ করে ধাক্কা দিলাম তাকে। যদিও তার বিশাল দেহে আমার ছোট্ট ধাক্কায় তেমন একটা প্রভাব পড়ল না, তবুও খানিকটা অবাক হয়ে কিঞ্চিত দূরে সরে গেলেন তিনি। আর এই সুযোগে আমি এক দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম। তাড়াহুড়ো করে ছাদে উঠতেই রায়হান ভাইয়ার সামনে পড়লাম। তার হাতে খাবারের ট্রে ছিল। হঠাৎ করে নিজের গতি সামলাতে না পারলেও কোনোমতে তাকে পাশ কাটিয়ে নিজেদের ধাক্কা লাগা থেকে রক্ষা করলাম আমি। কিন্তু উনার হাতে থাকা ট্রের সাথে বাড়ি ঠিকই খেলাম হাতে।
ট্রের সুচারু কোণ হাতে লাগতেই নিজ থেকেই আহসূচক ধ্বনি বের হলো আমার মুখ দিয়ে। আর চোখে হাতের দিক তাকিয়ে দেখি ছিলে গিয়েছে কনুইয়ের নিচের অংশটা, খানিকটা রক্ত বের হচ্ছে ওখান থেকে। এদিকে ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেলেন রায়হান ভাইয়া। পাশের টেবিলে ট্রেটা রেখে আমার দিকে এগিয়ে এলেন তিনি। তুরফা, হাতে কোথায় ব্যথা পেয়েছ তুমি? দেখি একটু। বেশি লেগেছে কি তোমার? চিন্তিত মুখে প্রশ্ন করলেন উনি। তার মুখ দেখে বোঝা যাচ্ছে বেচারা গিল্টি ফিল করছেন তার হাতে রাখা ট্রে দিয়ে আমি আঘাত পেয়েছি বলে। তাই ছিলে যাওয়া অংশের উপর ওড়না দিয়ে ঢেকে ব্যথা পাওয়া সত্ত্বেও আমি মুখে ছোট হাসি টেনে বললাম, আরে না ভাইয়া, আমি একদম ঠিক আছি। এই সব ছোটমোট ব্যথায় তুরফার কিছু হয় না। খানিকটা ভাব নিয়ে বললাম তাকে হালকা করার জন্য। আমার কথা শুনে উনি হাসলেও যেন পুরোপুরি সন্দেহমুক্ত হলেন না। তুমি সত্যি বলছো তো? দেখো তুরফা, আঘাত পেলে লুকিও না। নিচে চলো, মলম দিচ্ছি। ওটা লাগালেই ঠিক হয়ে যাবে। আমি উনাকে আবারও মানা করলাম যে কিছু লাগবে না, আমি ঠিক আছি। বলার মাঝেই খেয়াল করলাম উনার দৃষ্টি আমার থেকে সরে আমার পেছনে গিয়ে ঠেকল। উৎসুক চোখে পেছনে ফিরে পূর্ণ ভাইয়াকে দেখলাম। উনিও ছাদে এসে গেছেন এতক্ষণে। কেমন যেন একদৃষ্টিতে তাকিয়ে আছেন আমাদের দিকে। তবে আমায় বিশেষ পাত্তা দিলেন না উনি। আমাকে পাশ কাটিয়ে সরাসরি রায়হান ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। তাকে দেখে রায়হান ভাইয়া হাত বাড়ালো হ্যান্ডশেক করার উদ্দেশ্যে, প্রত্যুত্তরে উনিও করলেন দেখলাম। ওনারা নিজেদের মধ্যে পরিচয় বিনিময় করতে লাগলেন। তাই আমিও আর কিছু না বলে চলে গেলাম ছাদের অন্য পাশে। প্রান্তরাইসার আংটি বদল সম্পন্ন হল সুন্দরভাবে। বরবউয়ের বেশ কিছু সুন্দর ছবিও তোলা হল। মেহমানরা ছবি তুলে খেতে গেলেন নিচে। ওখানেই খাবারের আয়োজন করা হয়েছে। নিচে আঙ্কেল আন্টি মেহমানদের আপ্যায়নে ব্যস্ত, উপরে আমরা ছোটরা ছবি তুলছি এই সুযোগে। এতক্ষণ সবার সাথে হৈহুল্লোড়ের মধ্যে থাকায় ব্যথার কথা ভুলেই গিয়েছিলাম আমি। বাকি কাজিনদের ছবি তুলতে ব্যস্ত দেখে একা একা একটি টেবিলে গিয়ে বসলাম আমি। হাতের উপর থেকে ওড়না সরিয়ে দেখি রক্ত শুকিয়ে গেছে এতক্ষণে। চামড়ায় টান লাগায় ব্যথায় চিনচিন করছে জায়গাটা। হয়তো তখন মলম লাগানোই উচিত ছিল, তাহলে এত জ্বলত না। ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন টিপতে লাগলাম আমি। একটু পরেই নিচ থেকে আন্টি ডাকলেন আমায়। মনে হয় কোনো সাহায্য দরকার, তাই টেবিলের উপর ফোন রেখেই তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম আমি। মিনিট 5 মেহমান আপ্যায়ন করে ক্লান্ত হয়ে ছাদে ফিরলাম। ফোনের কথা মাথায় আসতেই টেবিলের কাছে গেলাম। ক্লান্ত গায়ে চেয়ারে হেলান দিয়ে টেবিল থেকে ফোন তুলতেই তার পাশে একটি প্যাকেট চোখে পড়ল আমার। ভ্রু কুঁচকে ভাবলাম, এটা আবার কে রেখে গেছে এখানে? একটু আগে তো ছিল না। কৌতূহলবশত প্যাকেটটি খুলেই চমকে গেলাম আমি। ওর ভেতরে একটা মলম রাখা, সাথে ব্যথানাশক ওষুধও আছে। এটা আবার কে আনলো? রায়হান ভাইয়া? কারণ উনি ছাড়া তো আর কেউই জানত না আমার ব্যথার কথা। আর ভাইয়া নিজেই তখন মলমের কথা বলেছিলেন। তাহলে উনিই হবেন। বিস্মিত হলেও মনে মনে রায়হান ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমার কথা চিন্তা করার জন্য। হাতে মলম লাগিয়ে হাত ধুয়ে এসে ছাদের কোণে এসে দাঁড়ালাম। এই জায়গা থেকে পুরো রাস্তা দেখতে পাওয়া যায়। খুব সুন্দর লাগে দাঁড়ালেই। চুপচাপ দাঁড়িয়ে বাতাস উপভোগ করছি এমন সময় রাস্তা দিয়ে রায়হান ভাইয়াকে যেতে দেখলাম। উনাকে দেখে আপনা আপনিই ভ্রু কুঁচকে গেল আমার। এতটুকু সময়ে ছাদে মলম রেখে আবার রাস্তা পর্যন্ত কিভাবে পৌঁছে গেলেন উনি? মাথায় খেলল না ব্যাপারটা। না, এত তাড়াতাড়ি এতখানি পথ যাওয়া আসি করা তো সম্ভব নয়। তাহলে কিভাবে কি হলো? হঠাৎ করেই অবচেতন মনে প্রশ্ন উঠল,
মলমটা অন্য কেউ রাখেনি তো? কিন্তু রাখলেও বা কে রাখবে? রায়হান ভাইয়া ছাড়া তো আমার ব্যথার কথা কেউ জানে না। চোখ মুখ কুঁচকে ভাবতে লাগলাম আমি মলমদাতার কথা। কে হতে পারে? তিনি কি আদৌ রায়হান ভাইয়া ছিলেন নাকি অন্য কেউ? এনগেজমেন্টের 2 দিন পর বাবার সাথে বিদেশে পাড়ি জমালেন পূর্ণ ভাইয়ারা। ফিরে আসতে লাগবে বহুদিন। একদিকে হবু বরের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে রাইসা, অন্যদিকে নিজের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আমি। কারণ আমার উচ্চমাধ্যমিকের ডেট দিয়েছে। পরীক্ষার চিন্তায় দিনরাত জেগে পড়তে পড়তে খারাপ অবস্থা আমার। এই কয়দিন দাদিও আমায় তেমন ডিস্টার্ব করেননি কোনো কাজের জন্য, কারণ আন্টির কড়া নির্দেশ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যেন বাসায় আমায় কোনোরকম কাজ করতে না দেখা যায়। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনি দিন ফুরোতেও সময় লাগে না। দেখতে দেখতেই পেরিয়ে গেল মাস। একটি একটি করে সব পরীক্ষাই শেষ হয়ে গেল আমার। এতদিন পরীক্ষার জন্য পুরোটা সময় ঘরেই কাটিয়েছি আমি। হাঁপিয়ে উঠেছে মন। এখন এইচএসসি শেষে আমি যেন মুক্ত পাখি। ডানা মেলে উড়ে বেড়াতে ইচ্ছে করছে শহর জুড়ে। তাই তো রাইসার ইয়ার ফাইনাল শেষ হওয়ায় ওকে নিয়ে ছষে বেড়াচ্ছি পুরো শহর। ঘুরতে ঘুরতেই ওর থেকে জানলাম সামনের সপ্তাহে নাকি দেশে ফিরছেন প্রান্ত ভাইয়ারা। আসার কিছুদিনের মধ্যেই বিয়ের দিনক্ষণ পাক্কা করবেন তারা। লাজুক মুখে রাইসা বলল, প্রান্ত ভাইয়া চাইছেন রাইসা যেন তার সাথে এয়ারপোর্টে দেখা করতে আসে। এতদিন পর তার জন্য অপেক্ষারত প্রেয়সীকে দেখার দৃশ্য তিনি কোনোভাবেই মিস করতে চান না। খুব সুন্দর সাবলীল ইচ্ছা। আমিও সায় দিলাম ওকে দেখা করার জন্য। একটু পর আঙ্কেলের কথা মাথায় আসতেই ওকে জিজ্ঞেস করলাম। তখন শুনলাম আঙ্কেল নাকি কয়দিনে আগেই চলে এসেছেন, শুধু তারা 2 ভাই আসা বাকি এখন। তাই ও এয়ারপোর্টে যেতে রাজি হয়েছে। আর আন্টি ওকে একা যেতে দিবে না স্বাভাবিকভাবেই, তাই আমাকে সাথে যেতে হবে। প্রথমে ইতস্তত করলেও পরে রাইসার অনুরোধ বেশিক্ষণ ফেলতে পারলাম না আমি। ভাবলাম এমনিতেও বাসায় বসেই আছি। তার চেয়ে না হয় যাই ঘুরে আসি এয়ারপোর্টে। মানুষের প্রেম দেখতেও ভাল লাগে। বর্ষাকাল শেষের দিকে তবুও যেন বৃষ্টি শেষ হওয়ার নাম নেই। অকারণেই যখন তখন মেঘমালা জটলা পেকে আকাশটা গম্ভীর রূপ ধারণ করে। রেডি হয়ে জানালার কাছে দাঁড়িয়ে মেঘ দেখতে দেখতে ভাবছিলাম আমি। গম্ভীর শব্দটা মাথায় আসতেই হঠাৎ করেই পূর্ণ ভাইয়ার কথা মনে পড়ল। এতদিন শত ব্যস্ততার মধ্যে যেন প্রায় ভুলেই গিয়েছিলাম তাকে। আচ্ছা, কেমন আছেন উনি? সেদিন এনগেজমেন্টের পর থেকে তো তার সাথে দেখাই হয়নি আর আমার। আজকে তো প্রান্ত ভাইয়ার সাথে উনারও ফিরে আসার কথা দেশে। ভাবতে ভাবতেই রাইসা চলে এলো রুমে। কিরে তুর, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল। ওরা যে কোনো সময় দেশে ল্যান্ড করবে, আমি লেট করতে চাচ্ছি না। আকাশের অবস্থাও তেমন ভালো না। মনে হচ্ছে বৃষ্টি হবে, ছাতা নিয়ে বেরুবো চল। মাথা নাড়িয়ে ওর সাথে নিচে চলে এলাম আমি। আসলেই আকাশের অবস্থা ভালো না, আর দেরি করা ঠিক না। রিকশা থেকে নেমে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি আমরা দুজন। প্রান্ত ভাইয়ার সাথে ফোনে কথা বলছে রাইসা। উনারা কিছুক্ষণের মধ্যেই আসবেন সব ফর্মালিটি শেষ করে। আমি আশেপাশে চেয়ে মানুষের আনাগোনা দেখছি। এই বৃষ্টি বৃষ্টি ভাব পরিবেশেও জনমানবের ভিড়ে জায়গাটা ভরে আছে। কেউ বা প্রস্থানরত প্রিয়জনকে বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়ছে, তো কেউ বহুদিন পর প্রিয়জনকে পেয়ে কান্না করছে। সত্যিই দুনিয়াটা বড়ই অদ্ভুত। হাতে টান পড়তেই পাশে তাকালাম আমি। রাইসা সামনের দিকে চেয়ে আছে, ওর দৃষ্টি অনুসরণ করতেই সামনে 2 ভাইকে আসতে দেখলাম। চোখে সানগ্লাস,
হাতে সুটকেস নিয়ে বেশ ভাব নিয়েই হেঁটে আসছেন দুইজন। দূরত্ব কমতেই আমাদের দেখতে পেলেন প্রান্ত ভাইয়া। একগাল হেসে এগিয়ে এলেন তিনি, তার পিছন পিছন এলেন পূর্ণ ভাইয়া। রাইসাকে দেখে চোখ থেকে সানগ্লাস নামিয়ে ফেললেন প্রান্ত ভাইয়া। আলতো হেসে কথা বলতে লাগলেন ওর সাথে। ওদেরকে একান্তে কিছু কথা বলতে দিয়ে আমি সরে এলাম একটু সাইডে। আর চোখে তাকাতেই চোখ পড়ল পূর্ণ ভাইয়ার উপর। এখনো সানগ্লাস পরে ঠাই দাঁড়িয়ে আছেন উনি, যেখানে সূর্যের ছিটাফোঁটাও নেই চারদিকে। তিনি যে কোন দিকে তাকিয়ে থাকেন, কি ভাবেন তার মুখ দেখে বোঝা দেয়। আকাশে বিদ্যুৎ চমকাতেই চোখ কুঁচকে ফেললাম আমি। বৃষ্টিটা বোধহয় এসেই যাবে এবার। অবশেষে চোখ থেকে সানগ্লাস খুললেন উনি। না চাইতেও আমার চোখ গেল তার দিকে। গম্ভীর মুখটা কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। ঘন কালো চোখ জোড়া সামান্য লালচে বর্ণ ধারণ করেছে। আচ্ছা, উনার কি ঘুম হয়নি রাতে? এমন দেখাচ্ছে কেন লোকটাকে? হঠাৎ করেই তিনি কেমন আছেন জানার তীব্র বাসনা জাগল মনে। তবে কেন জাগল সেটা জানি না। জিজ্ঞেস করব কি করব না ভেবে শেষ পর্যন্ত নীরবতা ভেঙে ইতস্তত করে সৌজন্যতার খাতিরে বলেই ফেললাম আমি। কেমন আছেন, ভাইয়া? আমার ধীর গলার আওয়াজে কিছুটা বিস্মিতভাবেই তাকালেন উনি। যেন ভাবেননি আমি কথা বলবো এই সময়, তারপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকালেন আমার দিকে। এদিকে তার উত্তরের আশায় চেয়ে রইলাম আমি। তবে আমার আশায় ব্যাঘাত ঘটাল বৃষ্টি। শ্রাবণের মেঘগুলো ছোটাছুটি করা শেষে ক্লান্ত হয়ে ঝরেই পড়ল ধরণীর বুকে। হঠাৎ বৃষ্টিতে ব্যস্ত হয়ে গেলেন প্রান্ত ভাইয়া। তড়িঘড়ি করে ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি আনতে বললেন উনি। তারপর আশেপাশের একটি বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে পড়লাম আমরা। প্রান্ত ভাইয়া বিচলিত হলেও পূর্ণ ভাইয়া বেশ শান্তভাবেই দাঁড়িয়ে আছেন। যেন আশেপাশে কি হচ্ছে এসব নিয়ে তার কোনোই মাথা ব্যথা নেই। এদিকে উনার আড়ালে উনার ভাবভঙ্গি দেখে অবাকের পর অবাক হয়েই যাচ্ছি আমি। গাড়ি আসতেই আমরা একছোটে চলে গেলাম সেখানে। প্রান্ত ভাইয়া রাইসার জন্য গেট খুলে দিচ্ছেন, এদিকে আমি অপর পাশে গেট খোলার জন্য হাত বাড়াতেই আমার সামনে এলেন পূর্ণ ভাইয়া। আমি সরে গিয়ে তাকে সাইড দিলাম চলে যাওয়ার জন্য, যেহেতু উনি ড্রাইভারের পাশে বসবেন সামনে। তবে আমাকে আরেক ধাপ অবাক করে দিয়ে আমার জন্য গাড়ির গেট খুলে দিলেন উনি। তারপর কিছু না বলেই চুপচাপ গিয়ে বসলেন ড্রাইভারের কাছে। তার মতিগতির কোনো ঠিকঠিকানা খুঁজে পেলাম না আমি। তবে প্রান্ত ভাইয়ার তারায় আর কোনো কিছু ভাবার সুযোগই পেলাম না। জলদি ভেতরে ঢুকলাম। বাইরে বৃষ্টির বেগ বেড়ে চলেছে আপন গতিতে। গাড়ি চলছে আমাদের বাড়ির পথে। আমাকে ও রাইসাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর নিজেদের বাসায় যাবেন দুই ভাই। পেছনের সিটে আমি আর প্রান্ত ভাইয়া দুই সাইডে বসে আছি, মাঝখানে রাইসা। গাড়িতে ঢোকার কয়েক মিনিট পর থেকেই প্রান্ত ভাইয়া কথা বলতে শুরু করলেন। এয়ারপোর্টে আমার সাথে কথা না হওয়ায় এখন খোঁজখবর নিতে লাগলেন। তারপর বলো শালি সাহেবা, কেমন আছো? এই তো ভালো আছি, ভাইয়া। আপনি কেমন আছেন? যেমনই ছিলাম না কেন, আজ তোমার বোনকে দেখে ভালো হয়ে গেলাম। দুষ্টু হেসে ভাইয়ার কথা শুনে আমিও হাসলাম। রাইসা ঠিকই বলেছিল, ভাইয়াকে বেশ রোমান্টিক মনে হচ্ছে। এবার উনি প্রসঙ্গ পাল্টে বললেন, পরীক্ষা কেমন হলো তোমার? প্লাস আসবে তো? রেজাল্টের পর কিন্তু ট্রিট চাই আমরা। প্লাস পাস আসবে নাকি সেটাই আগে দেখার ব্যাপার। তারপর প্লাসের চিন্তা করতে বলিস। পূর্ণ ভাইয়ার গুরুগম্ভীর আওয়াজে উত্তর দেওয়ার আগেই থেমে গেলাম আমি। আমার সাথে অবাক হল রাইসা আর প্রান্ত। হঠাৎ করে যে উনি এখন কথা বলবেন কেউ ভাবতে পারিনি আমরা। সমস্যা কি লোকটার? উনি কি আমাকে আবার ইনসাল্ট করছেন? আশ্চর্য।
দাঁতে দাঁত চেপে উত্তর দিলাম, পাশ আসবে এটা তো জানা বিষয়। এত কষ্ট করে পড়ে পরীক্ষা দিয়েছি, পাশ করব না কেন? আমার রাগী গলা শুনে প্রান্ত ভাইয়া হেসে থামালেন আমায়। তবে পূর্ণ ভাইয়া কি রিয়েকশন দিলেন উনি সামনে বসায় দেখতে পেলাম না আমি। কিন্তু এই মুহূর্তে তার উপর রাগ হচ্ছে আমার। এতদিন পরেও বাজে স্বভাব গেল না লোকটার। অসহ্য। আরে তুরফা, কিছু মনে করো না। ভাইয়া হয়তো এমনি বলেছে ওটা। মনে মনে অনেক কিছু মনে করলেও প্রান্ত ভাইয়ার সামনে জোরপূর্বক হাসি টেনে বললাম, কিছু মনে করিনি আমি। এখন তো তোমার হাতে সময় আর সময়। কি কি করবে এই ফ্রি টাইমে ভেবেছ? আপাতত আপনাদের বিয়ে এনজয় করাই আমার ছুটি কাটানোর সর্বপ্রথম কাজ, ভাইয়া। দাঁত কেলিয়ে হেসে বললাম আমি। আমার কথা শুনে সবাই হেসে ফেলল। অবশেষে আমাদের বাসায় নামিয়ে দিয়ে চলে গেলেন তারা। এতক্ষণে আকাশ পরিষ্কার, বৃষ্টিও উধাও হয়ে গেছে। সন্ধ্যা নামতেই বড়দের মধ্যে আলোচনা হলো বিয়ে নিয়ে। প্রথমে ঠিক হলো একবারেই ধুমধাম করে বড় অনুষ্ঠান হবে। তারপর রাইসাকে শ্বশুরবাড়ি উঠিয়ে নেওয়া হবে। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাদ সাধলেন প্রান্ত ভাইয়া। উনার হাতে নাকি অতদিন অপেক্ষা করার সময় নেই। তিনি নিজে সিদ্ধান্তে অনড় যে আগে আকদ করিয়ে বউ তুলে নিবে, তারপর সময় নিয়ে বাকি অনুষ্ঠান হবে। জামাইয়ের পীড়াপিড়িতে আর দুই পক্ষের মতামত নিয়ে শেষ পর্যন্ত ঠিক হল যে এই সপ্তাহেই আকদ হয়ে যাবে এবং বউকেও এখনই ঘরে তুলে নিবেন তারা। তারপর সময় সাপেক্ষে বাকি অনুষ্ঠান করা হবে। মুহূর্তেই মধ্যেই যেন একটা উৎসব আমেজ লেগে গেল বাসায়। সকলের চোখে মুখ চকচক করছে খুশিতে। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। খুশি মনে আমিও যোগ দিলাম সবার সাথে। আর মাত্র কয়দিন, তারপরেই চলে যাবে রাইসা। এই কয়দিন আনন্দের কমতি রাখা যাবে না কোনোভাবেই। এত খুশির মুহূর্তেও কেন জানি অজানা এক আশঙ্কায় মনেকু ডাকতে লাগলো আমার। এই রকম লাগার কারণ কি ঠিক বুঝলাম না আমি। তবুও অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম রাইসার আগদের জন্য। সকাল থেকেই জোরেশোরে চলছে আগদের প্রস্তুতি। যেহেতু ঘরোয়াভাবেই অনুষ্ঠান হবে, তাই আমরাও সবাই যে যতটা পারি সব ধরনের কাজে সাহায্য করছি। দাদি সোফায় বসে গান শুনতে শুনতে তদারকি করছেন, সবাই ঠিকমতো কাজ করছে না। অবশ্য কাজ করতে আমাদের কারো মন্দ লাগছে না। বিয়েবাড়িতে কাজ করার মজাও আলাদা। কেন রোদের মতো হাসলে না? আমায় ভালোবাসলে না? আমার কাছে দিন ফুরালেও আসলে না। রেডিওর তালে তালে গুনগুন করতে করতে কাজ করছি। কাজ বলতে গেটের সামনে ফুলের মালা দিয়ে সাজানো। যেটা করার কথা ছিল রায়হান ভাইয়ার, অবশ্য উনি করছিলেনও কাজটা। তবে মালা লাগানো শেষ হওয়ার আগেই আন্টির ডাকে কাজ ছেড়ে চলে গেলেন তিনি। আমি ভাবলাম যেহেতু বসেই আছি, ভাইয়া আসা পর্যন্ত আমিই লাগিয়ে দিই। যেই ভাবনা সেই কাজ, উঠে পড়লাম চেয়ারে মালা লাগানোর জন্য। তবে হাইটে ছোট হওয়ার কারণে আমার হাত ঠিকমতো পৌঁছাচ্ছিল না গেইটের উপর পর্যন্ত। বার কয়েক চেষ্টা করতে না করতেই আমার হাত ফসকে নিচে পড়ে গেল মালাটা। হোয়াট ননসেন্স! কারো রাগী গলার চিৎকার শুনে চমকে উঠলাম আমি। নিচে তাকিয়ে দেখি পূর্ণ ভাইয়া চোখ পাকিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। তার মাথার উপর ঝুলে আছে মালাটা। ভীষণ হাস্যকর দেখাচ্ছে উনাকে। কিন্তু হাসতে ধরতেই তার রাগ দেখে ঘাবড়ে গেলাম আমি। তাই আপনা আপনিই মুখে চলে গেল আমার। না জানি এখন কি বলে আমাকে লোকটা। ওয়াও, হোয়াট আ পিকচার! মেয়েলি আওয়াজ শুনে পূর্ণ ভাইয়ার থেকে দৃষ্টি ফিরিয়ে পাশে তাকালাম আমি। হাস্যোজ্জ্বল তার বোনকে দেখে আরও চমকে গেলাম। ব্যাপার কি? দুই ভাই বোন এত সকাল সকাল এখানে কি করে? কিসের ছবি, প্রিয়া? দেখা আমাকে, রেগে বললেন পূর্ণ ভাইয়া।
কথা শুনে বুঝলাম উনার বোনের নাম প্রিয়া। না ভাইয়া, দেখানো যাবে না। তোমাকে দেখতে যে কি ফানি লাগছে তুমি জানো? এই ছবি দেখলে নির্ঘাত আমার ফোন ফেলে দিবে তুমি। আমি ওই রিস্ক নিতে পারবো না বাবা। ভয় ভয় বলল প্রিয়া। ওর কথা শুনে পূর্ণ ভাইয়া কড়া চোখে তাকালেন আমার দিকে। তার চাহনি দেখে আমি শুষ্ক ঢোক গিললাম। মনে মনে ইনসাল্ট হওয়ার জন্য প্রস্তুতি নিতেই তিনি বলে উঠলেন, কাজ করতে পারে না আবার করতে যায়। হাইটে না কুলোবে না তাও সাজাতে চাচ্ছে। হাউ স্টুপিড! এত বড় সাহস উনার! আমাকে আবার স্টুপিড বলছে। তার কথা শুনে আমি রেগে এক লাফ দিয়ে চেয়ার থেকে নামলাম। তিনি শান্তভাবেই ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। আমি কোমরে হাত রেখে রাগী গলায় বললাম, আপনি আমাকে আবার স্টুপিড বললেন? আমি কি ইচ্ছা করে মালা লাগাতে গিয়েছি? রায়হান ভাইয়া করছিলেন কাজটা। উনি আন্টির ডাকে চলে গেছেন বলেই আমি উনার কাজ এগিয়ে দেওয়ার জন্য হাত দিয়েছি, বুঝেছেন? খুব হেল্প করছো তুমি, তা তো দেখতেই পাচ্ছি। সেজন্যই গেইটের জায়গায় মানুষের মাথার উপর মালা ফেলে দিচ্ছ। তাচ্ছিল্যের স্বরে বললেন। উনার কথায় আমি দাঁত কিরমির করে বললাম, মালা ফেলেছি তা না হয় মানলাম, কিন্তু আপনার মাথায় ওটা পড়েছে সেটাও কি আমার দোষ? আমি কি জানতাম আপনি সকাল সকাল এই বাসায় আসবেন? তাহলে কোনো ভিত্তিতে আমাকে স্টুপিড বলেছেন? রেগে উনি কিছু বলতে নিতেই আমরা প্রিয়ার গলা শুনতে পেলাম। দুজনেই তাকালাম সেদিকে। দেখি প্রিয়া দাঁত কেলিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। ওর হাতে ফোন। মনে হচ্ছে যেন ভিডিও করছে। হোয়াট ননসেন্স, প্রিয়া! তুই কি করছিস এখন? ডোন্ট টেল মি তুই ভিডিও করছিস আবার। রেগে বললেন পূর্ণ ভাইয়া। ওফো ভাইয়া, ডিস্টার্ব দিও না তো। তোমরা দুজন ঝগড়া কন্টিনিউ করো। দেখতে বেশ মজাই লাগছিল। ভেরি ইন্টারেস্টিং। হাসতে হাসতে বলল প্রিয়া। এদিকে তাদের ভাইবোনের কথার কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছিলাম না, আমি তাই চেয়ে চেয়ে দেখছিলাম। পূর্ণ ভাইয়া কিছু বলতে নিলেই তার ফোন বেজে উঠল। উনি রিসিভ করে আসছি বলে ফোন কেটে দিয়ে বললেন, আমার হাতে এখন সময় নেই দেখে তুই বেঁচে গেলি। বাট ডোন্ট ফরগেট আমি তোর ফোন চেক করব। একটা ছবি ভিডিও যেন না থাকে তোর ফোনে, বুঝেছিস? একটু পর থেমে বললেন, আমার এখন অফিসে যেতে হবে। আর তোকে ড্রাইভার বাসায় রেখে আসবে একটু পর। এর মধ্যে যা যা করতে এসেছিস করে নে। বলে এক পলক আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে হনহন করে চলে গেলেন উনি। তার যাওয়ার দিকে বোকার মতো তাকিয়ে থাকলাম আমি। এখানে কি হলো এতক্ষণ কিছুই বুঝলাম না। তাই প্রিয়াকে জিজ্ঞেস করলাম, তোমার নাম প্রিয়া? হ্যাঁ, আমি প্রান্ত ভাইয়ার ছোট বোন। তোমার নাম কি? তুমি নিশ্চয়ই ভাবির বোন হবে, তাই না? হ্যাঁ, আমার নাম তুরফা। আমি ওর বোন। ইতস্ততভাবে বললাম, বাহ, তোমার নামটা বেশ সুন্দর। ইউনিক নেম। তুমি দেখতেও খুব সুন্দর আপু। আর তোমাকে সাহসী মনে হচ্ছে। একদম ভাইয়াকে টক্কর দিতে পারবে। আমি তো অবাক হয়ে গেলাম তোমার জবাব দেওয়া দেখে। অনেকদিন পর আজকে বেশ জব্দ করা গেছে বড় ভাইয়াকে। অল থ্যাঙ্কস টু ইউ। দাঁত কেলিয়ে ওর কথা শুনে হালকা হাসলাম আমি। মনে মনে বললাম, তোমার ভাইয়ের রাগী চোখ দেখলে আমার ভেতরে কি যে অবস্থা হয় সেটা না হয় নাই বললাম। কেউ সামনে থেকে যদি আমাকে সাহসী ভাবে তবে নেহাত মন্দ নয় ব্যাপারটা। এই গল্পের আসল লেখিকা তাসফিয়া হাসান তুরফা। প্রসঙ্গ পাল্টে ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি তখন ভিডিও করছিলে কেন? আর কিসের ছবি তুলছিলে একটু আগে? পূর্ণ ভাইয়াকে অনেক ফানি লাগছিল নিশ্চয়ই। দেখাও আমাকেও। হাসতে হাসতে বললাম আমি।
আর বলো না আপু, ছবি তোলার পুরনো অভ্যাস আমার। যে কোনো সময় ছোটখাটো মুহূর্তের ছবি তুলে সেটাকে স্মৃতি হিসেবে সাজিয়ে রাখতে ভালোবাসি আমি। আর ভিডিও করাও হয় একই কারণেই। নতুন জায়গায় গেলে আশেপাশের ভিডিও করে রাখি, ফ্রি টাইমে দেখি ওগুলো। মুচকি হেসে বলল প্রিয়া। ওর কথা শুনে হাসলাম আমিও। বাহ, বেশ সুন্দর চিন্তা। এভাবে তো স্মৃতি ধরে রাখার কথা ভাবিনি কখনো। যাই হোক, প্রিয়া আমাকে ওর ফোনে ছবি দেখালো। একটিতে পূর্ণ ভাইয়ার মাথার উপর মালা ঝুলছে, উনি অবাক হয়ে তাকিয়ে আছেন উপরের দিকে। ছবিটি দেখে হুহু করে হাসি পেল আমার। এত ফানি লাগছে উনার এক্সপ্রেশন দেখতে। পরের ছবি দেখতেই আমার হাসি উড়ে গেল, কেননা ওই ছবিতে আমিও আছি। পূর্ণ ভাইয়া মাথার উপর মালা নিয়ে রাগী চোখে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমি মুখে হাত দিয়ে চেয়ারে দাঁড়িয়ে আছি। ছবিটি দেখে মুহূর্তটা মনে করে ভীষণ লজ্জা পেলাম আমি। তাই প্রিয়াকে ডিলিট করতে বললাম এটা। কিন্তু ও রাজিই হল না। আমাদের কথা বলার মাঝেই দাদি এলেন আমাদের কাছে। প্রিয়াকে দেখে হাসি মুখে বললেন, তুমি আসছ? তোমার মা এখনই ফোন দিয়ে জানায় দিল তোমাদের আসার কথা। রাইসার জন্য বিয়ের শাড়ি পাঠায় দিছে তোমাদের হাতে। তুমি একা কেন? তোমার ভাই কই? ওরে দেখি না যে। বলেই পূর্ণ ভাইয়াকে খুঁজতে লাগলেন দাদি। প্রিয়া উনাকে সালাম দিয়ে বলল, বড় ভাইয়া চলে গেছেন দাদি। আমাকে নামিয়ে দিয়েই চলে গেলেন একটু আগেই। আমরা চলুন ভেতরে যাই ভাবির কাছে। প্রিয়ার কথা শুনে মাথা নাড়লেন দাদি। আমরা ভেতরে চলে গেলাম রাইসার রুমে। ওর জন্য পাঠানো শাড়ি গহনা সব বের করে দেখলাম আমরা। প্রতিটি জিনিসই খুব রুচিশীলতার পরিচয় দিচ্ছে। মানতেই হবে ওর শ্বশুরবাড়ির লোকজনের চয়েস ভালো। আমি লাল বেনারসিটা ধরে শাড়ির আঁচল ওর মাথায় ধরলাম। ভীষণ মানিয়েছে রাইসাকে। সবাই মাশাল্লাহ বললাম ওকে দেখে। তারপর কিছুক্ষণ আমাদের সাথে গল্পগুজব করে প্রিয়াও চলে গেল ওর বাসায়। অবশেষে কালকে রাইসার আকদ। বাসার সবার মনে বিষণ্ণতার ছোঁয়া লেগেছে। থম মেরে বসে আছে রাইসা। আন্টি ও দাদি একটু পরপর কাঁদছেন, আঙ্কেল উদাস মুখে বসে আছেন। এমনকি রায়হান ভাইয়াও আজ কোনো কথা বলছেন না। সবার মুখ দেখে আমারও মন খারাপ হয়ে গেল। যেদিন থেকে এ বাসায় এসেছি রাইসাই ছিল আমার সকল সুখদুঃখের সাথী। আপন বোন না হয়েও কোনোদিন আমাকে পর মনে করেনি ও। সকল হাসিখুশির গল্প আমার সাথে শেয়ার করেছে। কালকে ও চলে গেলে বাসাটা সত্যিই ফাঁকা ফাঁকা লাগবে। তখন একা একা এই বাসায় কিভাবে থাকব ভাবতেই দম বন্ধ হয়ে আসছে আমার। আজকেই যদি এই অবস্থা হয় তাহলে কাল বিদায়ের সময় সবার কেমন লাগবে ভাবতে লাগলাম আমি। তবে কালকের দিনটা যে আমার উপরেও একটা ঝড় বয়ে আনবে সেটা কশ্চিনকালেও ভাবতে পারিনি আমি। চলবে।